মির্জা ফখরুল ও সেনা প্রধানের মুখোমুখি সংঘর্ষ ওসমান হাদি বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিচার চেয়েছেন সেনা প্রধানের কাছে। এদিকে আজ ওসমান হাদির মামলা নিয়ে সেনাপ্রধান সরাসরি অ্যাকশনে নেমেছে। মির্জা ফখরুল ইসলামকে দোষারোপ করে তাকে আটকও করে আজকে রাতে। বিএনপি কর্মীদের সাথে এক প্রকার মুখোমুখি দেশে নতুন পরিস্থিতি এই মুহূর্তে। দর্শক, ভারত বাংলাদেশ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার ভারতের সেনা প্রধান বাংলাদেশ সম্পর্কে কথা বললেন এবং এ যাবৎ পর্যন্ত দুই দেশের বিভিন্ন কর্তৃপক্ষ যত কথা বলেছেন, আমার মনে হয়েছে ভারতীয় সেনা প্রধানের কথা শুনে তিনি প্রকৃত বাস্তবতা উপলব্ধি করে কথা বলেছেন। আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন, ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয় সেই সিদ্ধান্ত হবে, এবং সেটা হলে ডক্টর ইউনূসকে বাদ দেওয়া হবে। এবং বাংলাদেশে যে নতুন চার্জ অ্যাফেয়ার্স গেছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু। কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য, যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনাপ্রধান। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে। ওসমান হাদির মামলা নিয়ে আজ নতুন মোড় নেয়। সেনাপ্রধানের পদক্ষেপে দেশে নতুন পরিস্থিতি হয় এবং বিএনপির নেতাকর্মীরা বিপদের মুখে পড়ে। আজকে রাতে এক প্রকার ধ্বংসলীলা ঢাকায়। সেনাপ্রধানের এই পদক্ষেপটি দেখে মির্জা ফখরুল ইসলামের কাঁপুনি শুরু হয়। মির্জা আব্বাসকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছিল, আপনারা দেখেছিলেন। তারপর তাকে তো সরাসরি দোষারোপ বা 500 কোটি টাকার কথাও, মানে তারা যে পরিকল্পনা করেছিল, এইটাও প্রকাশ হয়েছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওসমান হাদি মামলার সর্বশেষ অবস্থা এবং সেনাপ্রধানের পদক্ষেপে মির্জা ফখরুল ইসলামের কি হয় এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিচার চেয়েছেন সেনা প্রধানের কাছে, সম্ভবত সেটি খুব দ্রুত গতিতে অথবা তাদের ওয়েতে বিষয়টি তারা তদন্ত করবেন বলেই ওই সেনা কমান্ডার সহ সদস্যদেরকে একটা ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছে। কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন, বিচার চেয়েছেন। সেই বিচারটি করেছে এবং তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে। সেখানে আইএসপি কিছুক্ষণ আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয় এবং যেটা দেখা যাচ্ছে যে সেই সেনা কমান্ডার সহ ক্যাম্পের যে সদস্যরা তাদেরকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এটা খুব ভালো, তাৎক্ষণিকভাবে একটা ঘটনা তারা হস্তক্ষেপ করেছে। গতকালকেই ঘটনা ছিল যে সোমবার আনুমানিক রাত 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসির দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি 9mm পিস্তল, একটি ম্যাগাজিন এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে রাত 12:25 কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। এতে আরো বলা হয়, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিচার চেয়েছেন সেনা প্রধানের কাছে, সম্ভবত সেটি খুব দ্রুত গতিতে অথবা তাদের ওয়েতে বিষয়টি তারা তদন্ত করবেন বলেই ওই সেনা কমান্ডার সহ সদস্যদেরকে প্রত্যাহার করেছে। এটা ভালো যে যদি সত্যি সত্যি মানে শামসুজ্জামান ডাবলুর অবৈধ অস্ত্র থাকে এবং রাখে, সেই অস্ত্র উদ্ধার হবে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, কিন্তু কোনোভাবেই এমন কোনো নির্যাতন বা এমন কোনো ঘটনা ঘটানো যাবে না যাতে তার মৃত্যু হয়। এটা একেবারেই মানবাধিকারের লঙ্ঘন। অতীতে আওয়ামী লীগ আমলে এটা অহরহ হয়েছে এবং প্রতিবারই
বিরোধী দলের পক্ষ থেকে মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিয়েছে যে এই ধরনের ঘটনা তদন্ত করার জন্য এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ আমলে এই ঘটনাগুলো বারবার চাপা দিয়েছে, তারা তদন্ত করেনি। একটা দুইটা ঘটনা, সেটা নারায়ণগঞ্জের যেই শীতলক্ষায় যে ঘটনা, ওই ঘটনা বাদ দিলে বাকিগুলোর ক্ষেত্রে তারা চেপে গেছে। আমি 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার কথা বলছি, তার কারণ এখনো অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। যদি নির্বাচনটি হয়ও, সেই নির্বাচন আসলে কি ধরনের হতে যাচ্ছে, বিএনপি নেতৃত্ব কি তা আজ করতে পারছে? আমাদের ধারণা অবশ্যই হয়তো কোথাও কোথাও তারা কিছুটা হলেও আজ করতে পারছেন, তার কারণ তাদের মধ্যে তো অনেক ধরনের, মানে এই দলটির মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। আমরা জানি না তারা কতটা অনুধাবন করতে পারছেন এই নির্বাচন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেট্রোপ্লাস ডিজাইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ধরনের কথা কিংবা প্রসঙ্গ প্রশ্ন কিন্তু এখন অনেক দিক থেকে উচ্চারিত হচ্ছে। তার অনেক নমুনাও আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। 1991 তো তার মেট্রোপ্লাস ডিজাইন ছিল না। মানুষের ধারণা ছিল, গণমাধ্যমের যে বিশ্লেষণ সবকিছুই বলছিল যে আওয়ামী লীগ চলে আসবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বিএনপি সরকার গঠন করলো। এই নির্বাচনে মানুষ যে ভাবছে বিএনপি খুব সহজেই সরকার গঠন করতে পারবে, কিন্তু যদি উল্টোটা হয়, জামাত নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করে, অবাক হওয়ার কিছু থাকবে? নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ হচ্ছে তার নানান ধরনের লক্ষণ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি রয়েছে, সেই এনসিপির পক্ষে খোদ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রচারণা চালাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলমরা সরকারে ছিলেন, তারা উপদেষ্টা পদে ছিলেন। অনেকের আপত্তি ছিল যে এনসিপির প্রতিনিধি হয়ে তারা সরকারে থাকে কিভাবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সামনে রেখে তারা পদত্যাগ করেছেন। কিন্তু করলে কি হবে? তারা তাদের সবচেয়ে বড় প্রতিনিধি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই সরকারে রেখে গেছেন নিশ্চিন্তে। সরকারের প্রধান হয়ে নোবেল লরিয়েট অধ্যাপক যদি সেই তরুণদের দলের পক্ষে কথা বলেন নির্বাচনের অংশ হিসেবে, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়? একেবারে স্পষ্টভাবে তিনি তো এই কথাগুলো উচ্চারণ করছেন। আমি একটু উদাহরণ দিই। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে একটি অনুষ্ঠান ছিল, সেটি হচ্ছে যে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026, এই শিরোনামে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছিল। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি ছিলেন। তিনি কি বললেন সেখানে? তিনি বললেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, তিনি অনেকটাই নিশ্চিত। কে জিতে আসবেন না আসবেন যখন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়, সেখানে তো তিনি সির্ফ তাদের পক্ষেই কথা বললেন, তাদের পক্ষে নির্বাচনের প্রচারণা চালালেন পক্ষান্তরে। এনসিপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এটা তো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে অনেক আগে থেকেই, এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোন সরকার প্রধান এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, সেটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা, কার ঘাড়ে কয়টা মাথা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শোকজ করবেন এই তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? তিনি বলেছেন যে এটি আশাবাদ নয়। এবং আরো একটি প্রমাণ দিই, ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সমস্যা কমিশনের প্রধান ছিলেন, তিনি সরকারের খুবই ঘনিষ্ঠ, বলা যায় যে সরকারের পার্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের পার্ট। ভোটের আগেই বিএনপিকে জিতিয়ে দেওয়ার বিরাট পরিকল্পনা ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, ভিপি নুরের মাধ্যমে নাটকীয়ভাবে ঘটনার দৃশ্য পড়ে। দর্শক, বাংলাদেশে কারচুপি নির্বাচনের মহা আয়োজন চলছে। নানান গোষ্ঠী, বিশেষ করে দুর্নীতি যাদের ভরসা, ভারতের হেজিমনি বাংলাদেশে কন্টেন্ট থাকবে এটা যাদের একমাত্র উপাদান, তারা ভারতপন্থী দল বিএনপিকে ক্ষমতায় আনতে উঠে পড়ে লেগেছে এবং ভোটের আগেই বিএনপির ক্ষমতায় আসাটা তারা নিশ্চিত করতে চায়। দেশের পরিস্থিতি এখন সেদিকেই। তো দর্শক, পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। আসলে কারা কি করছে? সেই পুরনো জমানায় হাসিনার আমলে ঠিক যেভাবে হাসিনা যাদের মাধ্যমে ভোট চুরি করাতো কিংবা মোটামুটি গোছালো কারচুপি নির্বাচন 2018 সালে, তখন যাদের মাধ্যমে ভাগ বাটোয়ারা করা হয়েছিল, ভারত যাদের মাধ্যমে যুগ যুগ ধরে বাংলাদেশে তাদের হেজিমনি ধরে রাখছে, সেই ডিজিএফআই এখন মাঠে নেমেছে ভোটের আগেই বিএনপির ক্ষমতা নিশ্চিত করতে। এটা অ্যালার্মিং। কিন্তু আমাদের জন্য আশার দিক হচ্ছে যে এই ডিজিএফআই তো হাসিনাকে বাঁচাতে পারেনি। হাসিনা ক্ষমতায় ছিল, ক্ষমতায় রক্ষা করতে পারেনি। এখন বিএনপি ক্ষমতায় না, আবার ভারতের হেজিমনি বাংলাদেশের মানুষ এখান থেকে দাওয়া করেছে, সেই জায়গায় এই ডিজিএফআই কিভাবে বিএনপি ক্ষমতা এনে দিবে? পারবে না, বরং ধরা খেয়ে মাইর খাবে। একটা হচ্ছে যে
আপনি মনে চুরির প্ল্যান করছেন, কিন্তু ভয়ে চুরি করতে যাননি, আপনি বেঁচে গেছেন। আরেকটা হচ্ছে যে আপনি চুরি করতে যে ধরা পড়েছেন, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এখন এই ডিজিএফআই এমন কাজ করতে গেছে, ওরা তো চুরি করতে যে ধরা পড়বে, চুরি করতে যে সাকসেসফুলি চুরি করে আনতে পারলে একটা কথা ছিল, কিন্তু ওরা চুরি করতে যে ধরা পড়বে তারপর মাইর খাবে। আর এইসব ডিজিএফআই টিপে এগুলো তো থাকবে না। জামাতের সাথে ডিজিএফআই বিএনপিকে জিতিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, বিএনপি ক্ষমতায় আনতে মাঠে নামাচ্ছে। আরে এই জামাতের সাথে কারা আছে? এই ছেলেরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা বলেছে ডিজিএফআই প্রত্যেকটা ইট প্রয়োজনে আমরা খুলে আনবো। এখন হাসনাত আব্দুল্লাহ আছে। অতএব এই নতুন বাংলাদেশে কোনো ডিজিএফআই কোনো প্রজেক্ট বাস্তবায়ন হতে পারবে না। আর কেন ডিজিএফআই প্রজেক্ট এবার মারা খাবে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার? পিনাকি ভট্টাচার্যরা টাইমলি এটা দৃশ্যপটে এনেছেন। জামাত, এনসিবি এরা এগুলো কি জানে না? তারা কি আঙ্গুল চুষবে? আমিরে জামাতের সাথে সাবেক সেনা অফিসারদের মিটিং হয়েছে, গুরুত্বপূর্ণ প্রভাবশালী হেভিওয়েট সব সেনা অফিসাররা ছিল, তারা জামাতকে ক্ষমতা দেখতে চায়। ডিজিএফআই সেনাবাহিনী পরিচালিত, সরাসরি সেনাবাহিনীর না। তারা বিএনপিকে ভোট না পেলেও, না জিতলেও জিতিয়ে আনার চেষ্টা করবে, আর সাবেক সেনা অফিসাররা বসে বসে আর বিপ্লবীরা আঙ্গুল চুষবে, এটা মনে করছেন? না। অতএব ডিজিএফআই এগুলো কিচ্ছু করতে পারবে না, কিন্তু চেষ্টা করছে। আমরা আলোচনা করছি, এর মধ্য দিয়ে এদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমরা বলছি সাহস করে, ডিজিএফআই বিরুদ্ধে বলা মানে নিজের ফাঁসির দড়ি গলার সামনে ঝুলানো। এটা আমরা জেনেই বলছি। আমাকে অনেকে সতর্ক করেন যে ভাই অনেক কিছুই বলেন, বিএনপি চান্দাবাজের বিরুদ্ধেও বলেন, কিন্তু ডিজিএফআই এর বিরুদ্ধে বলে তো কেউ টিকতে পারে না। আর হাসিনার বিরুদ্ধে বলে হাসিনার পতন ঘটিয়ে যারা টিকেছে, আর আপনি এসছেন ডিজিএফআই। হাসিনার চাইতে বড় না, হাসিনার বিরুদ্ধে আমরা বলেছি না। ডিজিএফআই, এনএসআই বিএনপিকে জেতানোর জন্য মাঠে নামেছে। পিনাকি ভট্টাচার্য বলছেন হ্যাঁ এনএসআই নামেছে। এনএসআই কেন নেমেছে? এনএসআই সম্পর্কে একটা কথা বলি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, যে এনএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা এরা বেসিক্যালি সব আওয়ামী লীগ, ছাত্রলীগ। দর্শক, ভারত বাংলাদেশ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার ভারতের সেনা প্রধান বাংলাদেশ সম্পর্কে কথা বললেন এবং এ যাবৎ পর্যন্ত দুই দেশের বিভিন্ন কর্তৃপক্ষ যত কথা বলেছেন, আমার মনে হয়েছে ভারতীয় সেনা প্রধানের কথা শুনে তিনি প্রকৃত বাস্তবতা উপলব্ধি করে কথা বলেছেন এবং ভারতের প্রকৃত যে অবস্থান, সেই অবস্থান পরিষ্কার করে দিতে পেরেছেন। সাম্প্রতিক সময় টি-20 বিশ্বকাপ নিয়ে ভারতের সঙ্গে যে উত্তেজনা চলছে, আইসিসি একটা বড় পক্ষ, আইসিসি প্রধান পক্ষ, কিন্তু উত্তেজনাটা ভারতকে কেন্দ্র করে। আজকে এই ভিডিওটা যখন করছি, কিছুক্ষণ আগের সর্বশেষ রেজাল্ট আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, খেললে ভারতেই খেলতে হবে, আপনারা আপনাদের মতামত জানান। বাংলাদেশ আবারও বলেছে আমরা ভারতে খেলবো না। হয়তো দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত এরকম অবস্থায় চলে যাবে যে বাংলাদেশকে ছাড়াই এবারে টি-20 বিশ্বকাপ হচ্ছে। সেরকম উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি যে মন্তব্য করলেন, সেই মন্তব্যটা মনে হয়েছে গত 16-17 মাসে দুই দেশের দুই কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যত কথা শুনেছি তার মধ্যে সব থেকে উপলব্ধিমূলক একটা বক্তব্য। কি অবস্থান ভারতের সেটা পরিষ্কার হওয়া যায় তার বক্তব্য শুনলে। চলুন একটু জেনে দেখি ভারতের সেনাপ্রধান নতুন করে বাংলাদেশ সম্পর্কে কি বার্তা দিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় সেনা প্রধানের কথা। তিনি বাংলাদেশ সম্পর্কে যেমন ধারণা দিলেন, তেমনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের ভারত বিরোধী অবস্থান থাকলেও বাংলাদেশের 3 বাহিনীর ভারত বিরোধী অবস্থান পরিলক্ষিত হয়নি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। সেনাপ্রধান হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের 3 বাহিনী কিরকম ব্যবহার কিংবা কিরকম কথাবার্তা বলছে ভারত বিষয়ে, সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মন্তব্যের মাধ্যমে সেটা মনে হয়েছে। তাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24 ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে যে খবরটা দিয়েছে, আমরা ভারতীয় গণমাধ্যমকে এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে চাই, কারণ ভারতীয় গণমাধ্যমের বক্তব্য হলে আমাদের কাছে এরকম ভাবনা হবে যে ভুলভাল হয়তো লিখেছে। কিন্তু বাংলাদেশের বিডি নিউজ 24 এর বক্তব্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা ভারতের সেনাপ্রধান, অর্থাৎ যোগাযোগের চ্যানেল এখনো বন্ধ হয়নি, এটা বলেছেন। এবং সব থেকে তার কথার সব থেকে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, তার মধ্যে একটা দিক হচ্ছে তিনি বলছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটাই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন তিনি, অর্থাৎ বাংলাদেশের 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কোনোটাই ভারতের বিপক্ষে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রাখা হয়েছে। অর্থাৎ সরকার টু সরকার কাজ না হলেও সেনাবাহিনী টু সেনাবাহিনী তাদের যোগাযোগটা অব্যাহত। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় এবং সেনাপ্রধানের বিভিন্ন পদক্ষেপ বা বিএনপি কর্মীদের পদক্ষেপ এগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।